আমরা বলছি সংস্কারের কথা, বিশেষত রাষ্ট্র সংস্কারের কথা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সেই সংস্কার আসলে কাঙ্ক্ষিত জনগণের কাছে পৌঁছেনি বা পৌঁছাতে পারেনি। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন সময়ে বাংলাদেশ, সে সময়ে অনেকে আশা করছেন যে এবার হয়তো বাংলাদেশের মানুষের পরিবর্তনটি আসবে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে। সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন রাজনীতি এবং রাজনীতিবিদেরা। সেই সংস্কারে আসলে আমরা কি চাই রাজনীতিবিদদের কাছে, এমনই প্রশ্ন রাখতে চাই আজকের আয়োজনে। আমি রানা ইসলাম, আপনাদের সাথে আছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন খোলা মঞ্চে। আর আমার সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের সাথে একজন শিক্ষক যুক্ত হয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কে এম মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আসতে চাই যে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের মূল জায়গাটা রাজনীতির সংস্কার, রাজনীতিবিদের আচরণের সংস্কার, চিন্তা চেতনার সংস্কার, কর্মের সংস্কার। সেইখানটা একজন রাজনীতিবিদ হিসেবে আপনি ঠিক কিভাবে দেখতে চান? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যিনি সহ আলোচক আছেন অনলাইনে, তাকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। সংস্কার একটি বহুল প্রচলিত বর্তমান সময়ে একটি শব্দ। তো আপনি বলেছেন রাজনীতিবিদদের সংস্কার, রাজনীতিতে আসলে কি সংস্কার হওয়া উচিত? অবশ্যই সংস্কার তো হওয়া উচিত। এবং এই যে আমাদের ধরেন রাজনীতি গত 50 বছর যেটা আমরা বহন করে চলেছি, সেই রাজনীতি কিন্তু সংস্কারের মধ্য দিয়েই কিন্তু এগিয়ে গেছে, এক জায়গায় কিন্তু থেমে থাকে নেই, তাই না? তো এখন যে নতুন একটা প্রেক্ষাপট আমাদের সামনে উপস্থিত হয়েছে, বা আমরা যে সময়টায় আমরা অবস্থান করছি, সেটার পরিবর্তনের সময়, এবং জনগণের যে চাহিদা, সেই চাহিদা হচ্ছে পরিবর্তন। এই যে আপনার ছাত্র জনতার যে গণবিপ্লব হয়ে গেল, সেই গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে চাই, বা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা নিজেরা চলতে চাই, তাহলে এইটা রাজনীতির পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রের পরিবর্তন আনতে হবে। রাজনীতির পরিবর্তনের সাথেই তো রাষ্ট্রের পরিবর্তন অবশ্যই। সেখানে রাজনীতির আসলে গুণগত পরিবর্তন, সেই পরিবর্তনটা নিশ্চয়ই আমরা খারাপ কিছু চাই না, ইতিবাচক পরিবর্তন আনতে হবে, ইতিবাচক দিকটা আনতে হবে। এক্স্যাক্টলি, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কোন ধরনের পরিবর্তন রাজনীতিতে আশা করেন? দেখুন, আমাদের সবার আগে রাজনীতিবিদদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। এই যে আগেকার দিনের যে ধরেন ব্যাপার, কোনো কিছু হইলে একটা ট্যাগ দেওয়া, যে অমুক এই তমুক সেই, এই ট্যাগ দেওয়ার বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং জনগণের জন্য যদি রাজনীতি হয়, তাহলে আমাদের মনকে খোলাসা করে জনগণের সামনে আমার যে কর্ম পরিকল্পনা সেটা তুলে ধরতে হবে। জনগণ ঠিক করবে এটা গ্রহণ করবে কি করবে না। সেখানে বল প্রয়োগ করা কিংবা ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য দিয়ে আমি জনগণকে বিভ্রান্ত করে আমার দিকে একটা মতামত নিয়ে আসা, এই অবস্থা থেকে আমাকে সরে আসতে হবে। এবং সেটার জন্য প্রয়োজন হলো যে আমি যেটা বলেছি, আপনি আইন করে কি রাজনীতির পরিবর্তন আনতে পারবেন? আইন করে এটা আনতে পারবেন না। সেখানেই আসতে চাই, আইন করে এটা করা সম্ভব না। এখানে আপনার আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই 5ই আগস্টের পরে একটি পলিসি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এই যে পরিবর্তনটাকে আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল হিসাবে দেখতে চাই না, এটাকে আমার রাজনীতির পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন হিসাবে আমরা গণ্য করতে চাই। এবং সেই কারণে আমার মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। এখন ধরেন আমাদের যে আগেকার দিনের যে রাজনীতি বা যেটা ছিল, এই আপনার কথায় কথায় মিছিল, কথায় কথায় সমাবেশ, কথায় কথায় মাইকিং, কথায় কথায় পোস্টারিং, কথায় কথায় লিফলেটিং, কথায় কথায় আপনার মানুষকে একটা ইয়ের মধ্যে করা, এইখান থেকে সরে আসতে হবে। এবং প্রযুক্তি নির্ভর
আমি এখানে একটু মনে করে দিতে চাই যে ১৯৯০ সালের যে গণ অভ্যুত্থান, তখন কিন্তু একটা বড় আলোচনা ছিল এবং অঙ্গীকারও ছিল যে সংসদকে সমস্ত সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করা না, হবে। এটা একেবারে যে হয় নাই তা না, হয়েছে। এই যে আমরা সব কিছুর মধ্যেই শুধু নেতিবাচক একটা ধারণা দিই যে ৯০-এর যে গণ অভ্যুত্থান সেটা ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হয় নাই, কিছুটা অগ্রসর হয়েছে, কিন্তু আমরা পুরোপুরিভাবে পারি নাই। কেন পারি নাই সেই জায়গায় আমাকে আসতে হবে, সেই জায়গাটা রিপেয়ার করতে হবে, তারপর সেখান থেকে আগাতে হবে। সব সব যে ব্যর্থ হয়ে গেছে তা কিন্তু নয়। সংসদকে আমার রাজনীতির সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসাবে যদি আমি আনতে চাই, তাহলে সংসদ কেন্দ্রিক আমার সমস্ত কাজ করতে হবে। এবং সেখানে হ্যাঁ, আমারও ভুল আছে, অন্যেরও ভুল আছে। এই ভুল স্বীকার করে যদি আমি ওই জায়গাতে আসি, তাহলে কিন্তু আমার এই যে যেটা বলছিলাম, মানসিকতার পরিবর্তন, জনগণের যে আকাঙ্ক্ষা, সব কিছুই করা সম্ভব। মানে আপনি বলছেন ভুল স্বীকার করার যে সংস্কৃতি, সেই জায়গায় আমাদের যেতে হবে। আমি আপনার সাথে কথায় আবার আসবো। ডক্টর কে এম মহিউদ্দিন, আপনার সাথে কথা বলতে চাই। আমি ঠিক সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কথার সূত্র ধরে যদি বলি যে এই যে রাজনীতিবিদের মানসিকতার যে পরিবর্তন, ব্যক্তি চরিত্রের পরিবর্তন, কথা বলার আচরণের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেখানে কি ধরনের ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রিন্স ভাইয়ের কথাগুলো শুনছিলাম, উনি যে 3টা পয়েন্ট বলছেন খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর সাথে আমি একমত পোষণ করি। প্রথমত হলো যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আমরা বিপ্লবের সাফল্য ধরে রাখতে চাই, তাহলে রাজনীতিবিদদের মানসিকতা পরিবর্তন অবশ্যই দরকার। এবং রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন হলে অবশ্যই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। এবং তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে আমাদের পুরনো কায়দায় প্রচার, হ্যাঁ, পুরনো কায়দায় আমাদের আক্রমণ করা, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদেরকে নতুন ভাবে এগোতে হবে। সেই নতুন ভাবে আমরা কিভাবে এগোবো, সেটা হলো যে জাতীয় সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করে আমাদেরকে এগোতে হবে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে আপনি যদি দেখেন যে পঞ্চম জাতীয় সংসদ যখন হলো, সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। তারপরে সপ্তম সংসদ থেকে যেটা করা হলো যে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু করা হলো, সংসদীয় কমিটিতে পরিবর্তন করা হলো, আবার অষ্টম সংসদে এসে আবার কিছু ইতিবাচক পরিবর্তন আসলো। তাহলে এই যে পার্লামেন্টগুলো হলো পঞ্চম থেকে নবম, এই পার্লামেন্টগুলো নেচারটা একরকম, আর দশম থেকে পরবর্তী যে পার্লামেন্টগুলো সেগুলো নেচার একরকম। তাহলে আমি যদি বলি যে পঞ্চম পার্লামেন্ট থেকে নবম পার্লামেন্ট পর্যন্ত ভুল শুদ্ধ এরকম ভাবে আমরা কিন্তু এগোচ্ছিলাম, হ্যাঁ, এবং রাজনীতি অনেকটি সংসদ কেন্দ্রিক হয়ে পড়েছিল। ফলে আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সময় সংসদ পরিচালনা করার ক্ষেত্রে বা রাজনীতিবিদদের অংশগ্রহণের ক্ষেত্রে, সেগুলো আমাদেরকে দূর করে এগোতে হবে। এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হলো, আমি সেই প্রতিবন্ধকতাগুলো এক্স্যাক্টলি কি যদি মোটা দাগে তুলে ধরেন, সেই জায়গাটাই আপনার কাছ থেকে জানতে চাই। আমি সেটি আসছি। প্রতিবন্ধকতাগুলো হলো যে আপনার পার্টি লিডারশিপে, আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে যদি সংস্কার না করা হয়, আপনি রাষ্ট্র সংস্কার এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো কোনোটাই আসলে টিকবে না। কারণ আপনার একটা না একটা সময় নির্বাচন দিতে হবে, কোন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। সেই রাজনৈতিক দল যদি মনে করে যে আমরা পূর্বের সংস্কারগুলো নেব না, তাহলে নতুনভাবে রাজনৈতিক বন্দোবস্ত করে সেই সংস্কারগুলো সব ছুঁড়ে ফেলে দিতে পারে। এই জন্য আমি মনে করি যেটা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সংস্কার করতে হবে। আর খুব বেশি সংস্কার করে আমি যদি নির্বাচনকে দীর্ঘায়িত করি, তাহলে কিন্তু পরিস্থিতি আমার মনে হয় না যে সরকারের অনুকূলে থাকবে। অনেকগুলো সংস্কার আছে যেগুলো রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে সে সংস্কারগুলো তারা কিভাবে করবে। এই পর্যন্ত যদি দেখেন যে সংস্কার করতে গিয়ে আমরা অনেকগুলো জায়গায় ভুল করে ফেলেছি, সে ভুলগুলো সংশোধন করতে হবে। এবং সে ভুলগুলো সংশোধন করতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হবে। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি, বিএনপি আছে, হ্যাঁ, তারপরে আপনার গণতান্ত্রিক ঐক্য জোট আছে, এই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে বসতে হবে।
তাদের সাথে না বসে আমি নিজে নিজে সংস্কার করে ফেললাম আর সেই সংস্কার টেকসই হবে আমি সেটা মনে করি না। আমি এই সংস্কারের জায়গায় একটা প্রসঙ্গ আপনাকে বলতে চাই যে বিএনপি থেকে এরকম বলা হয়েছে যে যে সংস্কার কমিশনগুলো রাষ্ট্রের জন্য গঠন করা হয়েছে সেরকম সংস্কারের জন্য আপনাদের মধ্যেও বিএনপির মধ্যেও কমিটি গঠন করা হয়েছে। এই যে দলীয় সংস্কৃতির সংস্কার, সেখানে আপনারা কি ধরনের চিন্তা করছেন? দেখুন, আমি প্রথমে বলেছি সংস্কার কিন্তু এটা একদিনেই সম্ভব নয়, এটা একটা চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু সংস্কারটা আনতে হবে। একদিনই সব কিছু আপনি একদম অর্জন করে ফেলবেন তা কিন্তু না। আপনি বলেছেন যে সংস্কারের কথা, আমরা এই এই ধরেন বিএনপি প্রথম থেকে কিন্তু সংস্কারের কথা বলে আসছে। আপনি ধরেন এখন আপনি ধরেন সেই 75-এর পরেই উনি তো মানে নবম দশম পঞ্চম থেকে দশম সংসদের কথা বললেন যে 72 থেকে 74 বা 75 পর্যন্ত যা হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু 75-এর বিয়োগান্তক ঘটনা হয়, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো সেই কারণেই সেই জিনিসটাকে ধারণ করেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু যে রাজনীতি এবং রাষ্ট্রে কিন্তু আমূল একটা সংস্কার এনেছিলেন। একদলীয় বাকশালের থেকে আপনার বহুদলীয় গণতন্ত্র, আপনার এই যে তথাকথিত যে মানে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তখন যে একটা দখলদারিত্বের যে একটা অর্থনীতি ছিল, ওখান থেকে আপনার মানে মুক্ত বাজার অর্থনীতি, তারপর আপনার বেসরকারি খাত, এটাও কিন্তু সংস্কারের অংশ, এটা অস্বীকার করা যাবে না। কিংবা আইনের শাসনে একটা ধাপ নিয়ে আসা, আগে তো বিচারপতি নিয়োগ এবং বিচারপতিদেরকে বাতিল করার বিষয়টা ছিল রাজনীতিবিদদের হাতে। জিয়াউর রহমান প্রথমে এটা নিয়ে আসলো মানে ইয়ের মাধ্যমে, বিচারকদের যে কমিশন, এটাকে কি বলা হয়, সেই কমিশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো হতো। এগুলোই কিন্তু একটা সংস্কারের অংশ, এটা অস্বীকার করা যাবে না। সেই সময় 72 থেকে 74 পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। প্রেক্ষিতে আসলে সংস্কারটা শেষ আসবে, হয়েছে। আমরা যেটা বলছি, আপনি যে কথাটা বললেন, এই যে আপনার ধরেন এই আওয়ামী লীগ আসার পরে 2008-এর পরে যেই পরিবর্তনগুলো আমরা দেখলাম রাজনীতির নামে যে অপরাজনীতি চললো, যেখানে জনগণের গলা টিপে ধরা হলো, প্রধানমন্ত্রীর পদটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হলো যা বলা হতো যে ব্রিটেনের রানীর যে ক্ষমতা, তার থেকেও বেশি ক্ষমতা আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো সেই কারণে আমরা 2016 সাল থেকে কিন্তু সংস্কারের কথা বলে আসছি। আপনি রাজনৈতিক দল হিসাবে তো বটেই, বাংলাদেশে আমরাই কিন্তু প্রথম আপনার ভিশন 2030 আমরা দিলাম, তারপরে আপনার আসলো রাষ্ট্র কাঠামো মেরামতের আমাদের 27 দফা, এরপরে সকল রাজনৈতিক দলগুলোর সাথে মিলে আমরা 31 দফা দিলাম। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, এটা স্বাভাবিক পরিবর্তন না, এটা একটা বিপ্লব। সে কারণে আমরা কিন্তু 3 মাসের মধ্যেই নির্বাচন চাইনি, আমরা বলেছি নির্বাচনটাকে কিছু সংস্কার করে আমরা নির্বাচন একটা রোড ম্যাপ আশা করছেন। আমি আসছি যেটা বলছিলেন যে সরকার 6টা কমিশন গঠন করেছে, বিএনপিও 6টা কমিটি গঠন করেছে, আরো গণমাধ্যম সংস্কার কমিশন তো সেগুলো আমরা কিন্তু আলাদা টিম করে আমরা অন্যান্য রাজনৈতিক দল, বোদ্ধা মহল সকলের সাথে আলোচনা করে আমরা সেই 31 দফাকে আরো মডিফাই করে আমরা প্রায় 62টি পয়েন্ট আমরা জমা দিয়েছি কিন্তু সরকারের কাছে, এই কমিশনের কাছে। তার মানে আমরা কিন্তু এই ইয়েতে মানে কি বলে এই সংস্কারে কিন্তু আমরা অঙ্গীকারাবদ্ধ এবং আমরা কিন্তু এটা করব। তো এই যে আমার যে চিন্তার চেতনা, সে এখানেই তো আমার পরিবর্তন এসছে না। আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর সংস্কার, এটা কি আইন দ্বারা করা সম্ভব না। এই যে আমি বলছিলাম যে রাজনীতির যে আচরণে পরিবর্তন, তিনিও বললেন। এই যে আপনার ধরেন এখনকার যে আমাদের কর্মসূচিগুলো চলছে, আমাদের ছাত্রদেরকে বলা হয়েছে তোমরা ছাত্রদের সাথে মেশো, তোমরা ইনস্টিটিউশনগুলিতে যাও, তারা কি ধরনের ছাত্র রাজনীতি চায় বা জাতীয় রাজনীতিতে কি পরিবর্তন চায়, তোমরা সেখান থেকে
ছাত্রদের কাছ থেকে জেনে আমাদেরকে অবহিত করো। যুব দলকে বলা হয়েছে তোমরা মাঠে ঘাটে যাও, মানুষের সাথে কথা বলো, তাদের কাছ থেকে তথ্য জনগণের আশা আকাঙ্ক্ষা কি সেইগুলো তুলে আনার চেষ্টা নিয়ে আসে। এই জন্য আপনারা দেখেছেন আমরা 31 দফার কিন্তু একটা ক্যাম্পেইন করছি। সাথে সাথে আমাদের 3টি সংগঠন, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলকে আমরা মাঠে নামিয়ে দিয়েছি। তারা কিন্তু আপনার গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরছে, এই তথ্য উপাত্ত নিয়ে আসছে। আমরাও কিন্তু সেভাবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু করেছেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম, ওই যে মানে রাজনীতির যে একটা মানে একটা গুণগত পরিবর্তন, সেখানে আপনারা কাজ করা শুরু করেছি অলরেডি আমরা। এবং আমাদের কথাবার্তায়, আচার আচরণ দেখেন, আমাদের দল তো একটা মাল্টি ক্লাস পার্টি, তাই না? তো এখানে অনেক রকমের লোক আছে। 15 বছর আওয়ামী লীগ দখলদারিত্ব, ঘুষ, দুর্নীতি, লুটপাটের কিছুটা সংক্রমিত হয়েছে রাজনীতিতে। এর মধ্যে আমাদের 2-4 জন বিপদগামী যে হয়নি তা না, কিন্তু এদেরকে কি আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি? আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, প্লাস তাদেরকে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল নিজের বিপদগামী কর্মীকে আমরা সাংগঠনিক ব্যবস্থায় তাদের ব্যবস্থা নিচ্ছি, প্লাস তাদেরকে আমরা আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিচ্ছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, যদি আমাদের কেউ যদি আপনার এই সব অপকর্ম করে থাকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যান, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন। তো এইটা কি আপনার পরিবর্তন নয়? অবশ্যই পরিবর্তন। সেটা জনগণই আসলে আপনাদেরকে সেটার কথা বলবেন। আমি কথা বলতে চাই ডক্টর মহিউদ্দিন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চার ঘাটতি কোথায় কোথায় দেখেন? আপনার উত্তরটি নিতে চাই, কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার। বিরতিটি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের খোলা মঞ্চে। আমরা কথা বলছি রাজনীতিতে কি সংস্কার চাই। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম অধ্যাপক মহিউদ্দিন, আপনার সাথে প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায়, রাজনৈতিক দলের মধ্যে চর্চায় কোথায় কোথায় ঘাটতি দেখেন এবং সেখানে কিভাবে ঘাটতি পূরণের সুযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র আছে কি নেই সেটা দেখতে যাই, তাহলে কয়েকটা জায়গায় আমাদেরকে নজর দিতে হয়। একটা হলো যে দলের নেতৃত্ব কিভাবে নির্বাচিত হচ্ছে, তারপরে পার্লামেন্টে যে ক্যান্ডিডেট মনোনয়ন দেওয়া হয় সেটাকে কিভাবে দেওয়া হচ্ছে, আর দলের ভিতরে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয় সেগুলো কোন প্রক্রিয়া হচ্ছে, এবং যেটা হলো যে অ্যাকাউন্টেবিলিটি, দলের ভেতর আপনার যারা নেতা আছেন তাদের অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা। তাহলে আমরা যদি দেখি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অধিকাংশেরই আপনার গণতান্ত্রিক চর্চার ঘাটতি আছে। প্রথমত যেটা হলো যে আমাদের এই অঞ্চলে সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা হলো যে উত্তরাধিকার সূত্রের নেতৃত্বে একটা বিষয় আছে। ফলে এখানে যেটা হলো যে পার্টির টপ লিডার যারা, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসেন না অনেকেই। হ্যাঁ, এবং যেটা হলো যে দলের ভেতর থেকেও তাদের পরিবর্তে নতুন নেতৃত্ব আসার কোনো প্রবণতা বা চাপ থাকে না, এটা একটা বিষয়। তাতে কি সার্বিকভাবে পুরো রাজনৈতিক দলটার উপরে কি কোনো চাপ তৈরি হয়? না, আমি যেটা বলছিলাম যে দলের ভেতর থেকেও, আপনি যদি বিএনপির কথা বলেন, আওয়ামী লীগের কথা বলেন, জাতীয় পার্টির কথা বলেন, এই দলগুলোর টপ লিডার যারা আছেন তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে নেতৃত্বে আসছেন, এবং সাবকন্টিনেন্টে কিন্তু এটার একটা প্রভাব রয়েছে দক্ষিণ এশিয়া যদি বলি। না, শুধু সাবকন্টিনেন্ট কেন, আপনি আমেরিকায় কি নাই? আমেরিকাও রয়েছে, আমেরিকাতে নাই আছে। এখন ব্যাপার হলো যে পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে নেতৃত্বে আসাটা তখনই সমস্যা যদি এরকম হয় যে দলের মধ্যে থেকে তাদেরকে চাচ্ছে না কিন্তু তারা জোর করে চেপে বসে আছে, সেটা যদি হয়। আর না হলে পারিবারিক সূত্রে নেতৃত্বে আসতে পারবে না এরকম কোনো বাধা নিষেধ নেই, আসতেই পারে। হ্যাঁ, তার যোগ্যতা থাকলে। আপনি কিছুদিন আগে দেখছেন রাহুল গান্ধী, অনেক পরিবর্তন হয়েছে। রাহুল গান্ধী যেভাবে এখন রাজনীতিতে আসেন সেটা উত্তরাধিকার সূত্রে আসছে না আপনার তার নিজস্ব যোগ্যতা গুণে আসছেন। সে যদি প্রশ্ন রাখেন তাহলে এখন অনেকেই বলবে যে তার নিজস্ব যোগ্যতা আছে।
তাই না? তাহলে পারিবারিক সেক্ষেত্রে সূত্রে আপনি কি এই আসলেও এই ঘাটতি দেখেন কিনা যে টপ লিডার পারিবারিকভাবে আসলেও সার্বিকভাবে টোটাল একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যে নেতৃত্ব নির্বাচন করার প্রক্রিয়া, সেখানেও এক ধরনের গণতান্ত্রিক চর্চার অভাব দেখেন কিনা? আমি সেটাই বলছি যে আপনার স্থানীয় পর্যায়ে যেটা হলো যে পার্টি যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো, সেগুলোতে আপনার গণতান্ত্রিক চর্চার অভাব রয়েছে। আমরা 2 দশকে যেটা দেখলাম সেটা হলো যে ক্ষমতাসীন দলের কমিটিতে থাকার জন্য এক ধরনের চেষ্টা থাকে, অনেক বেশি চেষ্টা থাকে যে ক্ষমতাসীন দলের যদি কমিটিতে আমি থাকতে পারি তাহলে আমি অনেক ধরনের সুবিধাই পাবো। ফলে ওখানে তদবির করা, হ্যাঁ, আপনার তারপরে নেতাদের সাথে ব্যক্তিগত সম্পর্কে জুড়ে নানাভাবে সেগুলোতে আপনার নেতৃত্ব আসে। এই জন্য যেটা হলো যে বিএনপি প্রিন্স ভাই বলতেছিলেন যে বিএনপি সংস্কার করতে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে বেশি একটা গুরুত্ব দেওয়া উচিত যে কিভাবে আমরা তৃণমূল পর্যায় থেকে, হ্যাঁ, পার্টিগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারি, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত ব্যাপার হলো যে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিশেষ করে সংসদ নির্বাচনে এই জায়গাটায় আমার মনে হয় যে স্বচ্ছতা থাকা খুব জরুরি। কারণ বিগত বছরগুলোতে আমরা যেটা দেখছি যে দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে যাবে, এই যে নিশ্চয়তার কারণে আপনার মনোনয়নের ক্ষেত্রে বাণিজ্যের পরিমাণটা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছিল, হ্যাঁ, এবং এটার ফল আমরা পেয়েছি। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলোকে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতার সাথে সংসদ নির্বাচন প্রার্থী মনোনয়নের দিকে নজর দিতে হবে। তারপর হলো যেটা দলীয় ফোরামে আলাপ আলোচনার ভিত্তিতে আপনার সিদ্ধান্ত গ্রহণ করা। যে প্রিন্স ভাই যেটা বলছিলেন যে বিএনপি অনেকগুলো আপনার গ্রুপ করেছে, যে গ্রুপগুলো সরকারের প্যারালাল আপনার সংস্কারের সুপারিশ করবে। এটা জার্মানিতে আছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আপনার ওয়ার্কিং গ্রুপ থাকে, যে ওয়ার্কিং গ্রুপগুলো বিভিন্ন ইস্যুতে তারা তাদের মতামতগুলো দেয়। এটা একটা ভালো চর্চা। এই চর্চাটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে যেটা হবে যে পার্টির ভিতর পলিসি মেকিং এর একটা জি, আমি আপনার কথাটাই একটু সালেমরান প্রিন্স ভাইকে করতে চাই যে যে দুইটা প্রক্রিয়ার কথা বললেন, সেই চর্চাটা আপনারা কতটা শুরু করতে পারেন? দেখুন, শ্রদ্ধেয় ডক্টর মহিউদ্দিন সাহেব বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা বা গণতন্ত্রের চর্চার ঘাটতি আছে, আমি অস্বীকার করব না। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাজনৈতিক দলগুলো কিভাবে গণতন্ত্র চর্চা করবে? উল্টাটাই তো ঘটবে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি চর্চা না থাকে, সেই দল রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ বিদ্যমান ছিল না বাংলাদেশে 15টা বছর। আপনি মনে করেন তার আগে আমরা যতটুকু পেরেছি করেছি, এই যে তার মধ্যে আমাকে একটু বলতে দেন, আমি বলছি এর মধ্যেও তো আমরা গণতন্ত্র চর্চা করছি। এই যে মনে করেন আমাদের দলের আমাদের যে কাউন্সিলগুলো হচ্ছে, আপনি ধরেন আওয়ামী লীগ আমলে যে কাউন্সিলগুলো আমরা করেছি সেখানে আমাদেরকে জায়গা দেওয়া হয় না। একটা কাউন্সিল করতে গেলে তো কাউন্সিলর অনেক, তাদেরকে আসতে হবে, তাদেরকে ভোট দিতে হবে, নেতৃত্ব নির্বাচন করতে হবে। এটা তো একটা সারাদিনের ব্যাপার বা 2 দিনের ব্যাপার বা 3 দিনের ব্যাপার। সেই সময়টা দেন আপনার জাতীয় কাউন্সিল আমরা করলাম, আমাদের মতো দলের জাতীয় কাউন্সিল করতে হয়েছে আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কার পার্কিংয়ে। কিন্তু আমরা চেয়েছিলাম যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র, সেখানে বিশাল একটা পরিসর আছে, সেখানে বসে করা যাবে। এর আগে আমরা সেখানেই করেছিলাম, কিন্তু এবার আমাদেরকে করতে হলো কোথায়? আওয়ামী লীগের রোশনালের মধ্যে পড়ে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কার পার্কিংয়ে। তাও কখন? কাউন্সিলের আগের দিন আমাদেরকে অনুমতি দিল। সেখানে কাউন্সিলররা এসে আপনার বসতেও পারলো না, ফোন আমাদেরকে বলা হলো। আমি শুধু আপনাদের দলের কথা না থেকে আমি সার্বিক রাজনীতির কথা আমি আসছি। তারপর তো আমরা সেখানে কাউন্সিল করেছি, আমাদের নির্বাচন কমিশন হয়েছে, সেখানে চেয়ারপারসন নির্বাচিত হয়েছে। সমস্ত কাউন্সিলররা যখন ভোটাভুটির দিকে যাবে তখন তাদের মধ্য থেকে আসলো যে চেয়ারপারসনের উপরে ক্ষমতা ন্যস্ত করা হলো, তিনি এই কমিটিগুলো গঠন করে আমাদেরকে, যেহেতু সময় নাই, বলা হচ্ছে রাত্রে 8টার মধ্যে শেষ করতে হবে, পুলিশ চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, তো সেখানে আমি কিভাবে কাউন্সিল করব? অবস্থার প্রেক্ষিতে আপনাদের এরকম যেতে হয়েছে। তারপরেও আমাদের ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, উপজেলা বলেন, জেলা অনেকগুলোতে আমরা মার্কা দিয়ে নির্বাচন করে আমরা নেতৃত্ব নির্বাচন করেছি, মার্কা দিয়ে, এই আওয়ামী লীগের আমলেই যতটুকু সম্ভব আমরা করেছি। হ্যাঁ, এখন ধরুন এই যে একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ শুরু হয়েছে। 2 দিন আগেও তো আমরা চুয়াডাঙ্গা জেলায় আমরা কাউন্সিল করলাম, ভোটাভুটি হয়েছে।
একেবারে কি বলে ওটার নাম, ইলেকশন বুথ করে ভোটের ব্যালট পেপার নির্বাচনের জন্য আপনারা ভোটাভুটি করেছেন দলীয় কর্মীদের মধ্যে, কর্মী না, কাউন্সিলরদের মধ্যে। এটা আমাদের গঠনতন্ত্রে লেখা আছে, কাউন্সিলরদের মধ্য থেকেই আপনারা নির্বাচিত হতে হবে। এটা তো একদম তৃণমূল থেকে কাউন্সিল হয়ে আসতে হবে। তো সেই গণতান্ত্রিক পরিবেশ যদি না থাকে, বা যেখানে আপনার রাজনীতির চর্চার যদি কোনো পরিবেশ না থাকে, সেখানে তো আপনার সে কাউন্সিল করে আপনার কাউন্সিলর তৈরি করতে পারবেন না। মহিউদ্দিনের কথা কিন্তু একটা পার্ট ছিল যে মনোনয়ন বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য বাংলাদেশের একটা বড় একটা কথা, আসলে কি হয় না? আমি অস্বীকার করব না যে হয় না, যেটা পুরোপুরি বলা যাবে। এটা এগুলো ক্ষমতাসীন দলে হয়। উনি একটা কথা বলেছেন, একটা সময় গেছে যে ওই ক্ষমতাসীন দলের মনোনয়ন পেলেই নির্বাচিত হয়ে যাবে। সেটা আওয়ামী লীগ আমলে হয়েছে, কারণ সেখানে কোনো নির্বাচনের ব্যবস্থা ছিল না। নির্বাচন এটা সিলেকশনের ব্যবস্থা ছিল, ইলেকশন না। তো এখন আমাদের দলের ক্ষেত্রে কি হয়, আমাদের দলে আপনার ধর একটা মনোনয়ন বোর্ড হয়, আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটি পার্লামেন্টারি বোর্ড হিসাবে বিবেচিত হয়। পার্লামেন্টারি বোর্ডে মেম্বার থাকে সেই জেলার বিএনপির আপনার দুইজন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। তারা যখন এই পার্লামেন্টারি বোর্ডে আসে, তখন ওই জেলার উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে তারা সেখান থেকে একটা সাজেশন নিয়ে আসে। বোর্ডে প্রত্যেকটা প্রার্থী সাক্ষাৎকার নেওয়া হয়। তার আগে প্রার্থীরা আপনার একটা ফর্ম ফিল আপ করে, তার রাজনৈতিক জীবন বৃত্তান্ত রয়েছে না আছে, সেখানে আলোচনা করে ওই জেলা নেতাদের বক্তব্য শুনে তারপরেও মানে পর্দার আড়ালে যেটা হয়, আমাদের নমিনেশন বোর্ডের নেতারা সেই নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে ডেকে ডেকে কথা বলে আপনারা এই যে একটা ঠিক করা হয়, মানে প্রার্থী ঠিক করা হয়। হ্যাঁ, এখানেও যে ভুল হয় না তা নয়, আমি অস্বীকার করব না, ভুল হয়, কিন্তু সেটার পার্সেন্টেজ খুবই কম। আর মনোনয়ন বাণিজ্যের যে কথা বললেন, আমাদের দলে মনোনয়ন বাণিজ্য কে করবে, কে টাকা দিবে, সেটা তো একটা পরিস্থিতির মধ্যে ছিলেন, কিন্তু আগামী যে দিনগুলো আসছে সেখানে মনোনয়ন বাণিজ্য বন্ধ করার উপায় কি দেখেন? মনোনয়ন বাণিজ্য বন্ধ তখনই হবে দেশে যদি গণতন্ত্রের মানে পরিবেশ থাকে। আমি আবারও বলছি যে অনুযায়ী এটা প্রচার হয়, সেই অনুযায়ী কিন্তু মনোনয়ন বাণিজ্য আমরা চোখে দেখি। আপনি স্বীকার করে নিতে চান না যে পুরোটাই সত্যি? আমি অসত্য সেটাও বলবো না, হতে পারে, কিন্তু হ্যাঁ, সেটা তো আমি বলেছি আমাদের মতো দলে, আমরা বিরোধী দলে, আমাদের এখানে তো সেটার সম্ভাবনা মানে খুবই কম ছিল। কারণ সম্ভাবনা সেখানেই বেশি যেখানে আপনার যেখানে আপনার মনোনয়ন পেলেই নির্বাচিত। আওয়ামী লীগ আমলে ছিল, আপনি জানেন আওয়ামী লীগ আমলে একটা উপনির্বাচন ছিল উত্তরায়, সেখানে আওয়ামী লীগের একজন নেত্রী সে মনোনয়ন চেয়েছিল, তাকে না দিয়ে একজন ব্যবসায়ীকে দেওয়া হলো। একজন পোড় খাওয়া নেত্রী নাজমা আক্তার, তাকে না দিয়ে সেখানে একজন ব্যবসায়ীকে দেওয়া হলো। পরে সে নাজমা আক্তারের মানে সমর্থকরা আওয়ামী লীগ সভানেত্রীর অফিস ঘিরে স্লোগান দিল, টাকা খেয়ে মনোনয়ন দেওয়া চলবে না। এবং সেখানে ওবায়দুল কাদেরের গাড়িও ভাঙচুর করা হলো। তো এটা ওদের বেলায় সম্ভব, এটা আমাদের এখানে বিরোধী দলে থেকে সম্ভব না, সরকারি দলে বা ক্ষমতাসীন থেকে সম্ভব। বিরোধী দলের প্রসঙ্গটা যখন তুলে এনেছেন, আমি একটা প্রসঙ্গ যেতে চাই যে গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের মর্যাদা রক্ষা করাও একটা বড় দায়িত্ব। সেখানে বাংলাদেশে সেটা সবসময় আমরা দেখেছি উপেক্ষিত হতে। আগামীতে আসলে কি ধরনের প্রস্তাবনা থাকতে পারে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি শেষ করি, তার আমলে তিনি কিন্তু প্রথম বিরোধী দলের নেতাকে মন্ত্রীর পদমর্যাদায় উন্নীত করেছিলেন। এর আগে কিন্তু বাংলাদেশে সেটা ছিল না। এবং বিরোধী দলের উপনেতাকে আপনার প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল, চিফ হুইপকে আপনার একটা মর্যাদা দেওয়া হয়েছে বিরোধী দলের। এবং সেটাকে আমরা এখনও সেটাকে মর্যাদা সংখ্যা দিয়ে আমরা বিরোধী দলকে বিচার করতে চাই না। কতজন বিরোধী দলের এমপি আছে এটা দিয়ে বিচার করতে চাই না, বিরোধী দলকে বিরোধী দলের মর্যাদা দিয়েই আমাদেরকে বিচার করতে হবে। তাহলে সংবিধানের যে সংস্কারের কথা বলা হচ্ছে যে সব দলের অংশগ্রহণে যে একটা সরকার গঠনের, সেই দিকে কি আসলে বাংলাদেশের মুক্তি রয়েছে মনে করেন? আমরা যেটা বলেছি যে দেখেন ভাই, যে এই গত 15 বছরে আওয়ামী লীগ দেশটারে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। এটাকে যদি এই রাষ্ট্রটাকে যদি মেরামত করতে হয়, একা কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব না। সেই কারণে আমরা বলেছি আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে এককভাবে সরকারে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তারপরে আমরা এককভাবে সরকার গঠন করব না। আমরা আমাদের যারা আন্দোলনের সাথী ছিলেন তাদেরকে আমরা নিয়ে জাতীয় সরকার গঠন করব।
এবং জাতীয় সরকারের গঠন করে তাদের মধ্য দিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা এই যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছি, যে 61টা পয়েন্ট আমরা জমা দিলাম কমিশনের কাছে, আমাদের 31 দফা, তারপরে যদিও এই যে এই সরকারের যে কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও যদি কিছু সুপারিশ করে, সবগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করব সেই জাতীয় সরকারের মাধ্যমে। কারণ আমরা একটা লাইন বলি, আমরা এককভাবে যদি সরকার গঠন করে ওটা বাস্তবায়ন করতে চাই বা যাই, তাহলে আমাদের ভুল হতে পারে। আমরা সেই জন্য বলতে চাই, এই যে খুব স্পর্শকাতর একটা বিষয়, সেখানে আমরা সকল দলের মতামত নিয়ে কিন্তু আমরা এটা করতে চাই। প্রশ্ন করতে পারেন, তাহলে বিরোধী দলে কে থাকবে? অবশ্যই বিরোধী দলে কাউকে না কাউকে তো থাকতে হবে। আমাদের গণতন্ত্রের সৌন্দর্য যেটা না, আমাদের সাথে যারা আন্দোলন করে নাই তারা তো বিরোধী দলে থাকতেই পারে, সেখানে তো আমরা অস্বীকার করব না। সেখানে তাদের সেই মর্যাদাটাকে আমরা বিরোধী দলের মর্যাদা হিসাবে দেখতে চাই। এবং ওই যে আমরা বললাম, তারেক রহমান বলেছেন, এই যে বিপ্লব, এটাকে শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র গড়তে চাই। আমরা ব্রেক নিয়ে আবার কথা বলবো। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতির, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা কথা বলছি রাজনীতিতে ঠিক কী ধরনের সংস্কার আমরা চাই বা কাঙ্ক্ষিত সাধারণ মানুষের। ডক্টর মহিউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে জুলাই বিপ্লবের পরে যে কথাগুলো সংস্কারের যে বিভিন্ন প্রসঙ্গ আসছে, তার মধ্যে সংবিধান সংস্কারের প্রসঙ্গ বারবারই ঘুরে ফিরে আসছে, সংবিধান পুনর্লেখনের কথা আসছে, আবার সংবিধানের বেশ কিছু বিষয় নিয়েও যেমন কথা উঠছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ। এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। আপনি এই জায়গাগুলোতে আসলে কি ধরনের সংস্কার হতে পারে বলে, যেটা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় একটা বড় ভূমিকা রাখতে পারে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শুরু করি যে বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদ নিয়ে, তারপরে অন্যগুলোতে আসছি। ৭০ অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে আপনার কোন একজন সংসদ সদস্য যদি তার নিজ দল থেকে পদত্যাগ করেন অথবা নিজ দলের বিপক্ষে ভোট দেন, তবে তার সংসদে আসন শূন্য হয়ে যাবে। এখানে কিন্তু ৭০ অনুচ্ছেদে কোথাও বলা নেই যে একজন সংসদ সদস্য তার নিজ দল বা নিজ সরকারের সমালোচনা করতে পারবে না। ফলে শুধুমাত্র কোনো বিলে অথবা কোনো প্রস্তাবের উপরে যখন ভোট অনুষ্ঠিত হবে, তখন সে দলের বিপক্ষে গিয়ে ভোট দিতে পারবে না, যেটাকে আমরা বলি যে ফ্লোর ক্রসিং করা যাবে না। হ্যাঁ, তাইলে যেটা হলো সমস্যাটা হলো যে সরকারি দলে যখন কোনো একটা বিল উত্থাপিত হবে, বিরোধী দলের সদস্যরা সেটা তাদের যদি নির্দেশনা থাকে, তারা সবাই না ভোট দিবে, আর সরকার দলীয় সদস্যরা অবভিয়াসলি সে বিলের পক্ষে ভোট দিবে। তাতে করে যেটা হয় যে অনেক আপনার দুর্বল বিল বা ত্রুটিপূর্ণ বিলও পাশ হয়ে যায় সংসদে, কারণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সরকারি দলের থাকে। জি, সে কারণে ফলে এখানে যেটা হলো যে আপনার কয়েকটা জায়গা ঠিক করে দেওয়া যায় যে পারে যে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কিংবা প্রতিরক্ষা সংক্রান্ত কোন বিষয় আর বাজেট, এই দুটো বা তিনটা জায়গায় ছাড়া আর সব জায়গায় সদস্যদের স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ থাকা উচিত এটা। আর ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাদ দিলেই বাংলাদেশের সকল সংসদ সদস্য আপনার নিজের বিবেচনা বিবেক অনুযায়ী সংসদে কথা বলবেন, সেটা আমি বিশ্বাস করি না। কারণ বিগত সময়ের যে অভিজ্ঞতা, তাতে দেখা যাচ্ছে যে সরকারি দলের সদস্য এবং বিরোধী দলের সদস্যরা প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানটাকে আপনার সমর্থন করে যান, অন্ধভাবে সমর্থন করে যান। এটা যেটা হলো যে রাজনৈতিক দল এবং সংসদ সদস্যদের মানসিকতার পরিবর্তন না হলে ৭০ অনুচ্ছেদ একদম সে কথা কিন্তু আমাদের আলোচনার শুরুতেই উঠে এসেছে এবং রাজনীতিবিদ সালেম প্রিন্স বলেছেন যে রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন দরকার, কিন্তু কাঠামোগত পরিবর্তন। আপনার কি মনে হয় যে সংবিধান সংশোধন করে আসলে গুণগত রাজনীতির পরিবর্তন করা সম্ভব, নাকি সংবিধান না? একটা বিষয় আমি বলি আপনাকে, এখন যেটা নিয়ে আমাদের ক্রাইসিস, যে নির্বাচনকালীন সরকার কি হবে। দেখেন, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কয়েকটা ফ্যাক্টর জড়িত। একটা হলো নির্বাচনকালীন সরকার কে বা কারা আছেন, এটা নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী, স্বাধীনভাবে কাজ করতে পারছে, এবং রাজনৈতিক দলগুলো।
তাহলে এই তিনটা জায়গায় যদি আমরা দেখি নির্বাচনকালীন সরকার কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড রকমের বিভেদ আছে। হ্যাঁ, একসময় আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে ছিলাম, আবার কেউ বিপক্ষে ছিলেন। কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো, আবার সেটাকে বাদ দেওয়া হলো। ফলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, হ্যাঁ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াতে আপনার নির্বাচনকালীন সরকার, আউটগোয়িং যে প্রাইম মিনিস্টার থাকেন তিনিই থাকেন। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কৃতি কোনোটাই সে দেশের মতো নয়। ফলে নির্বাচনকালীন সময়ে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিকল্প নেই। জি, আমি আরেকটা প্রসঙ্গে এখানে আসতে চাই, যে সালেহ ইমরান প্রিন্স, আপনার কাছে আসতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, এই বিষয়গুলো নিয়েও কথা হচ্ছে এবং আপনাদের দল থেকেও এক ধরনের সাজেশন দেওয়া হচ্ছে যে আগামী দিনে আপনারা কী ধরনের চিন্তা করছেন। সেখানে আসলে কোনটা হলে মনে করেন যে আগামীতে ভালো হবে, এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও কথা হচ্ছে? এইটা সর্বপ্রথম তো আমরাই বলেছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, এবং আমাদের যে সংস্কার প্রস্তাব, এবং একজন ব্যক্তি পরপর দুইবার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে। আপনারা আবার এটাও বলেছেন যে দুইবারের পরে একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, সেটা কি খুব বেশি দরকার? না, সেটা সময় বলে দিবে, সেটা কিন্তু সময় বলে দিবে। এখানে আপনি একজন ব্যক্তিকে যদি বলেন যে দুইবার, হ্যাঁ, দুইবারের পরে তার রেস্ট নেওয়া উচিত। এখানে শুধুমাত্র সে না, এখন এমপিদের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে। জনগণ যদি না চায় সে হবে না। এমপিদের ক্ষেত্রে মানে আপনারা কি চান না, সেটা জনগণ আপনি ঠিক করবে। একটা মনে করেন আপনি, জনগণ তো ভোটে দাঁড়ালে ভোট দিতে বাধ্য না, বাধ্য নয়, না, এটা আবার ঠিক নয়, এটা ঠিক নয়। এই যে ডক্টর মহিউদ্দিন সাহেব বললেন ভোট দেওয়ার সুযোগ নেই, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই, এইটাও কিন্তু আমরা এই সংবিধান পরিবর্তনের মধ্যে নিয়ে আসব। এবং আপনারা নিয়ে আসতে চান? অবশ্যই, আমরা তো এটা জাতির কাছে কমিটমেন্ট করেছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের বিধান সংবিধানে থাকবে। এমনকি যে যদি এটা চলে আসে, তখন মানে এই 5 বছর যাবৎ একটা ছোট অফিস নিরপেক্ষ সরকারের জন্য কাজ করবে, যারা 5 বছর পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখবে, বা কোন কোন বিষয়গুলো ঘাটতি আছে তারা সেটা দেখবে। এটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনায় আছে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং সেখানে আপনার যে শুধুমাত্র মানে আমি এমপি, আমাকে পার্টি নমিনেশন দিতে পারলো না, পরে আমাকে হয়তো উচ্চকক্ষে পাঠাবে, তা নয়। আমরা বলেছি সেটা হবে না, রাজনীতিবিদরা ওখানে যেতে পারবে না, কিন্তু ওখানে আপনার অন্য যারা আছেন, বোদ্ধা যারা আছেন তারা থাকবেন। তৃতীয়ত আমরা বলেছি, আমি তো আগেই বললাম যে ক্ষমতার একটা ভারসাম্য থাকতে হবে। চতুর্থত আমরা যে কথাটা বলেছি যে পার্লামেন্টকে সমস্ত কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে, এবং সেখানে উপপ্রধানমন্ত্রীর একটা পদ সৃষ্টি করা, সেখানে আপনার মনে করেন উপরাষ্ট্রপতির একটা পদ সৃষ্টি করা, এবং তাদের মধ্যে ক্ষমতার একটা বন্টন, এমনকি মন্ত্রীদেরও কিছু স্বাধীনতা দিয়ে দেওয়া। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমাকে প্রশ্ন আপনি করেন নাই, করতে পারতেন, বলতে আপনাদের মতটা কি? আমরাও 70 অনুচ্ছেদের পরিবর্তন চাই, তবে সেই জিনিসটা নির্বাচিত পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত, তারা ঠিক করবে। এখানে ডক্টর মহিউদ্দিন সাহেব বলেছেন, আমি একমত, প্রতিরক্ষা, এটা আমার ব্যক্তিগত মত, এটা কিন্তু পার্টির বিষয় না, প্রতিরক্ষা এবং মানে আস্থা, সরকারের যে আস্থা অনাস্থার ভোট, এরকম কিছু বিষয় ছাড়া বাকিগুলোর বিষয়ে এমপিদের মুক্তভাবে কথা বলতে দেওয়া উচিত। আমরাই তো এই নজির স্থাপন করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে বা নাই আমি জানি না, আমার যতটুকু খেয়াল আছে যে আপনারা জানেন, আমরা এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল 91 থেকে 95 পর্যন্ত, তখন জামাতের ব্যাপারে কিন্তু একটা ডিবেট হয়েছিল। তখন কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সংসদ নেত্রী, তিনি আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে এটা কিন্তু উন্মুক্ত করে দিয়েছিলেন যে এমপিরা তাদের নিজস্ব মত ব্যক্ত করতে পারবে। সেই পার্লামেন্টে কিন্তু 70 অনুচ্ছেদ কিন্তু তখন স্থগিত রাখা হয়েছিল ওই ডিবেটে, এবং সেখানে আমাদের এমপিরা কিন্তু তাদের স্বাধীন মতামত ব্যক্ত করেছে। তা আমাদের সেই রকম যে মানসিকতা নাই তা কিন্তু নয়। আমরা 70, আর একটা কথা মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি একমত, 70 অনুচ্ছেদ মানে না থাকলেই যে
এমপিরা আপনার মানে কথা বলবে সেটা কথা ঠিক না, বলবে তা ওই যে কিন্তু না। শুরুর কথা মানসিকতার পরিবর্তন মানসিকতার দরকার। পরিবর্তন হ্যাঁ, আমরা আনতে হবে। আরেকটা ব্রেক নিতে এবং চাই। আমি যেটা বলতে চাই, শুধুমাত্র সংবিধান পরিবর্তন করে বা আইন প্রণয়ন করে রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন আনা যাবে এটা না। চর্চা চর্চা এবং সেখানে গণতন্ত্রের ধারা যদি আপনার অব্যাহত থাকে তাহলেই এটা সম্ভব। দলীয় নেতৃত্বের মনে হয় একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে, যারা নেতৃত্ব স্থানে আছেন পরের জায়গাগুলোতে। সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমরা কথা বলছি রাজনীতিতে কী ধরনের সংস্কার চাই আমরা, সেই বিষয়গুলো নিয়ে। সালেম ইমরান প্রিন্স, আপনার কাছে আসতে চাই। শেষের দিকে রয়েছে আমরা অনুষ্ঠানের, যে একজন রাজনীতিবিদ হিসেবে বলবেন যে রাজনৈতিক সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ বা গুণগত পরিবর্তন চাই, সেখানে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার একটা বড় জায়গা তৈরি হওয়া আপনিও নিশ্চয়ই আশা করেন। সেখানে আসলে গুণগত পরিবর্তনগুলো ঠিক কি কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? রাষ্ট্রের গুণগত পরিবর্তন আনতে গেলে রাষ্ট্রের যে অঙ্গগুলো রয়েছে, বিচার বিভাগ, প্রশাসন, সেই জায়গাগুলো গণতান্ত্রিক চর্চা এবং তাদের মধ্যে এই যে জি হুজুর মার্কার যে একটা সংস্কৃতি, মানে গভর্নমেন্টের দিকে তাকায় থাকা, প্রধানমন্ত্রীর দিকে তাকায় থাকা। যদি আমরা শুনেছি যে শেখ হাসিনা নাকি ওসি লেভেলেও ফোন করে বলে নির্দেশ দিত, সত্য মিথ্যা আমি জানি না। তো সেই অবস্থা আপনার থেকে নিয়ে আসা এবং সেখানে একটা কাঠামোগত পরিবর্তন। আপনার এই যে আপনার যে গণহত্যা হলো, যে এই যে মানে সরাসরি শেখ হাসিনা আপনার নির্দেশ দিয়েছে আপনার পুলিশের কয়েকজন কর্মকর্তাকে, আইজিও নাকি অনেক কিছু জানতো না, যে তাদেরকে বলেছে বল প্রয়োগ করো, চালাও, গুলি চালাও। তো এই যে আপনার উনি গুলি চালাতে বললেন আর ওরা আপনার গুলি চালানো শুরু করলো, এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। তাহলে কিন্তু আপনার কঠিন হবে বলে মনে না, করছেন? কঠিন তো হবে। এই যে একটু আগে বললাম, রাজনীতিবিদদের যদি মানসিকতার পরিবর্তন হয় তাহলে কিন্তু কোনো কাজই কঠিন নয়। সেই মানসিকতার পরিবর্তনের জন্য চর্চাটা শুরু কিভাবে হবে? চর্চাটা শুরু করতে হবে। এখানে এই যে ধরেন ব্লেম গেম থেকে আমাদেরকে সরে আসতে হবে। এখন যেটা হয়েছে, তার মানে আপনাদের কথাবার্তার মধ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রেও অনেক ধরনের পরিবর্তন আনতে হবে। কিংবা এখন যেটা শুরু হয়েছে, যেটা হচ্ছে যে ধরেন একটা গোষ্ঠী তারা পরিকল্পিতভাবেই রাজনীতিবিদদেরকে আপনারা একটা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে এবং কেউ কেউ হয়তো মনে করছে ওনারা যা বলছেন তাই হয়তো সঠিক, কিন্তু এটা সেটা না। তারা যেটা বলছেন সেটা বেঠিকও হতে পারে। অন্যের বক্তব্যকে শুনে নিজের বক্তব্যকে সংশোধন করাও কিন্তু একটা রাজনীতির অংশ বা একটা গণতান্ত্রিক মানসিকতার অংশ। সেই অবস্থায় আমাদেরকে আসতে হবে। সেই জন্য আমি বলি যে আমাদের সকলের মধ্যে সকলকে হুঁশের মধ্যে থাকতে হবে। তাই যদি না হয় তাহলে এই যে হাজার হাজার ছাত্র তরুণ জনতার যে লাশ, রক্ত বা যে তাদের আত্মীয় পরিজনের যে আহাজারি, সব ব্যর্থ হয়ে যাবে। মানে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা আসলে ধারণ করতে হবে। সেটাকে আমাকে ধারণ করে আমার প্রত্যেকটা স্টেপ সেভাবে আমাকে দিতে হবে। প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা বক্তব্য আমার সেভাবে বলতে হবে, রাখতে হবে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরা করতে পারি একটি সুন্দর বাংলাদেশের। অবশ্যই নতুন বাংলাদেশ, বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক, এই চরিত্র যেটাকে আওয়ামী লীগ গুম করে ফেলেছিল, সেই বাংলাদেশকে ফিরিয়ে সেখানে আপনাদের মতো রাজনীতিবিদদের যথেষ্ট দায়িত্বশীল হওয়ার সুযোগ রয়েছে, যেটা আপনার কথার মধ্যে বারবার উঠেছে। আমি অধ্যাপক মহিউদ্দিন আপনার কাছে আসতে চাই শেষ কথা হিসেবে। আপনি একজন শিক্ষক হিসেবে রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা কি? আচ্ছা, আমি সেটাতে যাব। তার আগে একটা মিনিট আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, প্রিন্স ভাই বলছিলেন যে আপনার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতা ভারসাম্য, এটা আসলে সংসদীয় ব্যবস্থায় সম্ভব হয় না, প্র্যাকটিসটা নাই কোথাও। এই জিনিসটা ওনাদেরকে একটু ভাবতে হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে আইডিয়াটা, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু আপনার বাস্তবসম্মত সেটাও ভাবা উচিত। আমাদের যেটা করা উচিত সেটা হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতা রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে যেটা আছে সেটা তো ঠিকই আছে। রাজনৈতিকভাবে যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছেন এবং প্রধানমন্ত্রীর সাথে প্রশাসনের যে সম্পর্কগুলো আছে, সেই জায়গাগুলোকে কিভাবে রেকটিফাই করা যায়, কিভাবে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং আমরা আশা করি যে রাজনীতিবিদ যারা আসবেন ক্ষমতায় সামনে, তারা পার্লামেন্টকে আপনার
ক্রিয়াশীল করবেন, কার্যকর করবেন। এবং কার্যকর পার্লামেন্ট করতে গেলে ওখানে বেশ কিছু বিষয় সংস্কার প্রয়োজন। যেমন ধরা যায় যে স্পিকার সংখ্যাগরিষ্ঠ দল থেকে আমাদের যিনি মনোনয়ন সময় পাবেন কিন্তু তিনি প্রায় হবেন। শেষ হয়ে আসছে। আপনি শেষ জি। প্রত্যাশাটা শুনতে চাই, আসলে আর 10 সেকেন্ড আছে আমাদের হাতে। আমার শেষ প্রত্যাশা হলো যে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদেরকে যথেষ্ট পরিমাণে ভেবে চিনতে তারপরে একটা পরিকল্পনা নিয়ে জনগণের সামনে সেটা তুলে ধরতে হবে এবং সেটার ভিত্তিতে ম্যান্ডেট নিয়ে সামনে ক্ষমতায় জি, আসতে হবে। নিশ্চয়ই সেই অর্থাৎ প্রত্যাশা রইল। জনগণের সামনে স্পষ্ট করে বলতে হবে। জি, এবং সুন্দর বাংলাদেশের জন্য এই প্রত্যাশা আপনার মতো অনেকেই হয়তো করছেন, এবং এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা রইল আমাদের তরফ থেকেও। আপনাকে এবং সেই সাথে সালেহ ইমরান প্রিন্স, আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।